আজকে যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে রেসপন্স টু অ্যাবায়োটিক ফ্যাক্টর, অর্থাৎ পরিবেশের মধ্যে যে সমস্ত উপাদান যেগুলো রয়েছে, অ্যাবায়োটিক ফ্যাক্টর যেগুলো রয়েছে, ধরো তাপমাত্রা, অ্যাকচুয়ালি জল, বা ধরো সূর্যালোকের পরিমাণ, এটা তো সবসময় ফিক্সড নয়। কারণ পরিবেশের মধ্যে সব প্রত্যেক দিনই দেখো এগুলো অল্প বিস্তর চেঞ্জ হয়, এবং বিশেষ করে বিভিন্ন সিজন যে রয়েছে, বিভিন্ন সিজনে কিন্তু তার তাপমাত্রা, টেম্পারেচার, ময়েশ্চার, এগুলো সবই কিন্তু পাল্টাতে থাকে। তো এবার সেই পরিবেশের মধ্যেতে যে অ্যানিম্যালগুলো ওখানে বেঁচে আছে, সার্ভাইভ করে আছে, তারা কিভাবে এই পরিবেশের মধ্যে এই সমস্ত অ্যাবায়োটিক ফ্যাক্টর, টেম্পারেচার, ময়েশ্চার বা সানলাইট, এগুলো চেঞ্জের সাথে নিজেদেরকে অ্যাডাপ্ট করে, সেইটা নিয়েই দেখো এখানেতে আমরা পড়বো। সেটা হচ্ছে রেসপন্স টু অ্যাবায়োটিক ফ্যাক্টরস। এবার এখানকার মধ্যে যে ফ্যাক্টরগুলো রয়েছে, যখনই ফ্যাক্টরগুলো চেঞ্জ হয় তখন বিভিন্ন জীব কখনো মরফোলজিক্যালি, মানে হচ্ছে স্ট্রাকচারালভাবে তাদের বডি স্ট্রাকচারটাকে পাল্টে দিয়ে তাদের মধ্যেতে মডিফিকেশান আনছে, কখনো ফিজিওলজিক্যাল, মানে শারীরবৃত্তীয় যে প্রক্রিয়াগুলো তার চলছে, ডাইজেশন, রেসপিরেশন, ব্রিদিং, এইগুলোকে কোনোভাবে অল্টার করছে, বা বিহেভিয়ারাল মানে হচ্ছে আচার আচরণগতভাবে, অর্থাৎ তার যে হয়তো মাইগ্রেশন দেখাচ্ছে, বা হয়তো অন্য কোনো আচার আচরণগত পরিবর্তন করে অনেক সময় তারা নিজেদেরকে পরিবেশের সাথে কিন্তু অ্যাডাপ্ট করে নেয়। এবার মানে এই সমস্ত অ্যাডাপ্টেশনগুলোর দেখো অ্যাকচুয়ালি একটাই কারণ, সেটা হচ্ছে কিন্তু হোমিওস্ট্যাসিস মেনটেন করা। যেমন দেখো প্রচণ্ড ঠান্ডা জায়গায় থাকার জন্য পোলার বিয়ার যারা, তাদের স্কিনের নিচেতে ফ্যাটের একটা আস্তরণ তৈরি হয়, এবং দেখো হেয়ারগুলো পুরো সাদা হয় যাতে ওরা লুকিয়ে থাকতে পারে ওখানেতে। আবার স্লথ বিয়ার যেগুলো হয়, এরা খুব স্লো মুভ করে এবং এদের গায়েতে অ্যালগি গ্রো করে। তো মরফোলজিক্যালি দেখা যায় এদের স্ট্রাকচার একটু চেঞ্জ হয়ে যায়, সবুজ টাইপের দেখতে হয়। এটা সুবিধা পায় যে এরা অ্যাকচুয়ালি গাছের মাঝে লুকিয়ে থাকতে পারে। আবার অন্যদিকে অ্যাকচুয়ালি মরুভূমি অঞ্চলে থাকার সময় দেখা যায় যে এদের শারীরবৃত্তীয় কাজ, উটের ক্ষেত্রে তার অনেক রকম তার কিন্তু মানে তার ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি যেগুলো, সেগুলো কিন্তু অনেক রকমের চেঞ্জ চলে আসে। তো এগুলো সবই কারণ হচ্ছে দেহের যে সাম্যাবস্থা বা স্থিতাবস্থা যেটা রয়েছে সেটাকে মেনটেন করার জন্য। এবার দেখো বিভিন্ন প্রপার্টির কথা আমরা পড়ছি, যেমন মাইগ্রেশন হচ্ছে অ্যাকচুয়ালি একটা বিহেভিয়ারাল চেঞ্জ, যে কোনো একটা অনুকূল পরিবেশের সন্ধানে যখন জীব একটা কোনো স্থান থেকে সাময়িকভাবে অন্য স্থানেতে চলে যায়, তো এই ঘটনাটাকেই বলা হয় মাইগ্রেশন। অন্যদিকে দেখো থার্মোরেগুলেশন হচ্ছে যে যেমন দেখো শীতকালে আমাদের কাঁপুনি হয়, তো সেই কাঁপুনির মাধ্যমে মাসেল কন্ট্রাকশন দিয়ে আমাদের হিট জেনারেট হয়। আবার গ্রীষ্মকালে প্রচণ্ড ঘাম হয়, সেই ঘামের মাধ্যমে এক্সেসিভ হিট বেরিয়ে যায়। তাহলে এটা দেখো ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি চেঞ্জ করে আমরা কিন্তু অ্যাকচুয়ালি নিজেদের বডির যে টেম্পারেচার সেটাকে রেগুলেট করছি। আবার দেখা যায় মাছের ক্ষেত্রে তারা যখন হয়তো নোনা জল থেকে মিঠে জলের দিকে আসছে, বা মিঠে জল থেকে নোনা জলের দিকে যাচ্ছে, যেরকম দেখবে ইলিশ মাছ করে, তো সেখানেতে আসার সময় ওদেরও কিন্তু বডির ভেতরেতে অ্যাকচুয়ালি জলের প্রবেশ, যে জল যে ঢুকছে বা বেরোচ্ছে, সেটাকে ওরা নিজেরা রেগুলেট করে, এবং সেই দেহের মধ্যে জলের ভারসাম্য নিয়ন্ত্রণটাকেই বলা হয় অসমোরেগুলেশন। সেই অসমোরেগুলেশনও দেখা একটা প্রপার্টি, যেটার থ্রু দিয়ে জীব নিজেকে কিন্তু সার্ভাইভ করাচ্ছে। তো সেটাও দেখা একটা ফিজিওলজিক্যাল অ্যাসপেক্টে তার চেঞ্জ। আর অন্যদিকে যখন আমরা কোনো সময় পোলার বিয়ারের বাইরের স্ট্রাকচারের কথা বলছি, বা স্লথ বিয়ারের ক্ষেত্রে তার গায়েতে অ্যালগির গ্রোথের কথা বলছি, যাতে সে গাছপালার মাঝে লুকিয়ে থাকতে পারে, সেটা যেহেতু বাইরে থেকে অবজার্ভ করা যায় এই ক্যারেক্টারগুলো, তো ন্যাচারালি এগুলো সমস্ত হচ্ছে মরফোলজিক্যাল যে চেঞ্জ। তাহলে দেহের সাম্যাবস্থা বজায় রাখার জন্য বা সাম্যাবস্থাকে ধরে রাখার জন্য জীবগুলোর মধ্যে এরকম বৈশিষ্ট্য কিন্তু দেখাচ্ছে। এবার সবার প্রথম আমরা যেটা আসছি সেটা হচ্ছে থার্মোরেগুলেশন, যেখানেতে অ্যাকচুয়ালি বডি টেম্পারেচার রেগুলেট করার কথা আমরা পড়ব। আমাদের দেহের মধ্যে হাইপোথ্যালামাস বলে যে স্ট্রাকচারটা আছে, আমরা জানি ব্রেনের একটা পার্ট হাইপোথ্যালামাস, যে হাইপোথ্যালামাস পিটুইটারিকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করে, সেই জন্য হাইপোথ্যালামাসকে বলা হয় দেখবে সুপ্রিম কমান্ডার, বা বলা হয় মাস্টার্স অফ মাস্টার গ্ল্যান্ড। তো আমরা জানি যে আমাদের যে খিদে, তেষ্টা বা দেহের তাপ নিয়ন্ত্রণ, এটা কিন্তু কন্ট্রোল করে যেটা, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। এবার হাইপোথ্যালামাস পিটুইটারির ঠিক ওপরেই থাকে, এই রিজিয়নটাতে অ্যাকচুয়ালি হাইপোথ্যালামাসটা অবস্থান করছে। এবার হাইপোথ্যালামাস দেখো যখন আমাদের গরম লাগে তখন আমাদের অ্যাকচুয়ালি ভ্যাসোডায়ালেশন হয়, স্কিনের নিচের যে রক্তবাহগুলো রয়েছে সেগুলো প্রসারিত হয়, যার কারণে দেখা যায় যে দেহ থেকে অ্যাকচুয়ালি জল বেরোতে শুরু করে, এবং তার সাথে সাথে কিছু সল্টও বেরিয়ে যায়, এবং সেই ওয়াটারগুলো যখন ভেপারাইজড হয় তখন কিছু টেম্পারেচার আমাদের বডি থেকে নেয়, যার জন্য বডির টেম্পারেচার যেটা সেটা কমে যায়। আবার যখন শীতকাল হয় তখন দেখবে আমাদের কাঁপুনি শুরু হয়, এবং তখন ভ্যাসো কনস্ট্রাকশন হয়,
যে ব্লাড ভেসেলগুলো স্কিনের নিচেতে কন্ট্রাক্ট করে যায়, যার জন্য বডি থেকে কোনো ওয়াটার লস হয় না। আর উল্টো দিকে সেই সময় মাসেল কন্ট্রাকশন হয়, যার জন্যই আমাদের কাঁপুনি হয়। এবং মাসেল কন্ট্রাকশন হলেই সেখান থেকে দেখো গ্লুকোজ ভাঙবে, এবং আমরা জানি যে গ্লুকোজ যখন ভাঙে তার 40% এটিপিতে কনভার্ট হয়, আর বাকি এনার্জিটা কিন্তু হিট এনার্জি হিসেবে লিবারেট করে। এই হিটটাই কিন্তু অ্যাকচুয়ালি বডি হিট যেটা সেটা তৈরি করছে। তো দেখো থার্মোরেগুলেশন আমাদের ক্ষেত্রে এইভাবে মেনটেন হয়। এবার কিছু জীবের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি তারা এই টেম্পারেচার রেগুলেশনটা করতে পারে না। তো আমরা যেহেতু করতে পারছি টেম্পারেচার রেগুলেট, সেই জন্য আমাদেরকে বলা হয় থার্মোরেগুলেটর। কিন্তু যারা অ্যাকচুয়ালি থার্মোরেগুলেশন করতে পারে না, যে পরিবেশের পরিবর্তনের সাথে সাথে নিজের দেহের ফিজিওলজি চেঞ্জ করে টেম্পারেচার কন্ট্রোল করতে পারে না, তাদেরকে বলা হয় থার্মোকনফর্মার, বা যেটাকে আমরা এমনিতে বলি শীতল শ্রোণিত প্রাণী। দেখা যায় ব্যাঙের ক্ষেত্রে বা সাপের ক্ষেত্রে, বা এখানে অ্যাকচুয়ালি যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে লাংফিশ। তো আফ্রিকান লাংফিশ প্রোটোপটেরাস, এটা যে ছবিটা দেখানো হচ্ছে এখানেতে, এদের ক্ষেত্রে যেটা হয় এরা যখন বডি মানে বাইরের পরিবেশের টেম্পারেচার বেড়ে যায়, তখন এদের বডি টেম্পারেচারও ইনক্রিজ করে যায়, যার জন্য এনজাইমগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়, এবং তখন গ্রীষ্মকালেতে অ্যাকচুয়ালি এই লাংফিশ, আফ্রিকান লাংফিশ ঘুমিয়ে যায় বা নিষ্ক্রিয় হয়ে যায়। তো সেই ঘটনাটাকে বলা হয় অ্যাস্টিভেশন। আর দেবে টেম্পারেচার খুব কমে গেলে, যে শীতকালেতে দেখবে আমরা দেখি সাপ ব্যাঙ এরা অ্যাকচুয়ালি নিষ্ক্রিয় হয়ে যায়, ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তো সেই প্রসেসটাকে অ্যাকচুয়ালি বলে হাইবারনেশন। তাহলে এই অ্যাস্টিভেশন হাইবারনেশন এই প্রপার্টিগুলো কিন্তু আমরা অ্যাকচুয়ালি দেখতে পাই। এটা ছাড়াও দেখো আরও যে অ্যাডাপ্টেশনগুলো রয়েছে থার্মোরেগুলেশনের জন্য বিভিন্ন জীবের ক্ষেত্রে দেখা যায়, যেমন হামব্যাক হোয়েল। হোয়েল তো অ্যাকচুয়ালি ম্যামেলস। তো ন্যাচারালি এরা দেখো নিজেদের বডি টেম্পারেচার রেগুলেট করার জন্য স্কিনের নিচেতে চওড়া ফ্যাটের লেয়ার থাকে, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ব্লাবার। তো সেটার মাধ্যমে এরা কিন্তু বডি টেম্পারেচারটাকে রেগুলেট করতে পারে। অন্যদিকে দেখা যায় রবিন বার্ড বা পাখির ক্ষেত্রে দেহের ওপরেতে ফালক, মানে অ্যাকচুয়ালি ফেদার বা পালকের দেখো মোটা আস্তরণ রয়েছে। তো সেই পালকের মোটা আস্তরণ থাকার জন্য ন্যাচারালি কি হয়, যে এটা কিন্তু এদের বডির ভেতরেতে চট করে টেম্পারেচার ঢুকতেও দেয় না, আবার বেরোতেও দেয় না। তাহলে এরা কিন্তু একটা ইনসুলেটর হিসেবে দেখো দেহের মধ্যেতে কাজ করছে। একই রকমভাবে দেখো ক্যামেলের ক্ষেত্রেও অ্যাকচুয়ালি দেখা যায় যে তাদেরও বডি টেম্পারেচার রেগুলেট করার জন্য বিভিন্ন রকম ফিজিওলজিক্যাল প্রপার্টি এদের রয়েছে। যেমন পাগুলো খুব লম্বা হয়, যার জন্য বালির হিটটা চট করে যেন দেহেতে না লাগে। মাথাটা অনেকটা উঁচুতে থাকে, যার জন্য মানে ব্রেনের মধ্যেতে টেম্পারেচার খুব একটা পৌঁছায় না, নইলে ব্রেনেতে টেম্পারেচার বেশি হয়ে গেলেই তখন কিন্তু সানস্ট্রোক হয়ে যাওয়ার যে ব্যাপারগুলো সেগুলো থাকে, যেটা কিন্তু এদের হয় না। সেই জন্য এরা কিন্তু মরুভূমির মধ্যে অনেকক্ষণ সার্ভাইভ করতে পারে, কিন্তু কোনো মানুষের পক্ষে সেই সার্ভাইভ করার ক্ষমতাটা অ্যাকচুয়ালি থাকে না। এদের বডির মধ্যে সোয়েট গ্ল্যান্ড, মানে খুব মিনিমাম নাম্বারে সোয়েট গ্ল্যান্ড এখানে তো থাকছে, যার জন্য ন্যাচারালি বডি থেকে এক্সেসিভ হিট বেরোনোর সাথে সাথে যে জল বেরিয়ে গিয়ে ডিহাইড্রেট হবে সেই ব্যাপারটাও থাকে না। তো ন্যাচারালি দেখা যায় বেশ কিছু অ্যাডাপ্টেশন এদের আছে, যার জন্য এরা নিজেদের রেগুলেটর, মানে অ্যাকচুয়ালি দিনের বেলাতে এক্সেসিভ গরমের মধ্যে ওরা সেইভাবে নিজেদের বডিটাকে অ্যাডাপ্ট করে। আবার রাত্রেবেলায় যখন মরুভূমিতে প্রচণ্ড ঠান্ডা হয়, সেইখানেতে সেই ঠান্ডা থেকে বাঁচার জন্য তারা নিজেদেরকে সেইভাবে বডি স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে পারে। তো অটোমেটিক্যালি ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিগুলো পাল্টানোর জন্য দেখা যায় যে এরা কিন্তু ওই মরুভূমির মধ্যেতে ভালোভাবে বেঁচে থাকতে পারে। অন্যদিকে টুনা ফিশ বা সোড ফিশ, জেনারেলি মাছ কিন্তু বডি টেম্পারেচার রেগুলেট করতে পারে না, কিন্তু টুনা ফিশ সোড ফিশ এরা অ্যাকচুয়ালি কি হয়, নিজেদের বডি টেম্পারেচার কিছুটা হলেও রেগুলেট করতে পারে। সেই জন্য এরা কিন্তু যে খুব ঠান্ডা জায়গাতে গেলেও বা খুব গরম জায়গাতে গেলেও এরা কিন্তু অ্যাক্টিভ থাকতে পারে। পোলার বিয়ারের ক্ষেত্রে স্কিনের নিচেতে চওড়া ফ্যাটের লেয়ার থাকে, অ্যাকচুয়ালি হামব্যাক হোয়েলের মতোই, যার জন্য সেটা দিয়ে তারা বডি টেম্পারেচার যেটা সেটাকে রেগুলেট করতে পারে। এবং ব্লু জে বার্ডের ক্ষেত্রেও তাই, যে এদের বডির মধ্যে যে ফেদার্স থাকে সেই ফেদার্সের থ্রু দিয়ে এরা বডির মধ্যেতে টেম্পারেচার যেটা সেটাকে রেগুলেট করতে পারে। এবং যারা প্রচণ্ড ঠান্ডা জায়গায় থাকে তাদের বডির ভেতরে কিছু অ্যান্টি ফ্রিজিং প্রোটিন তাদের জেনেটিক্যালি তৈরি হয়, যেটা ওদের ব্লাডকে অ্যাকচুয়ালি কখনো ক্লট করতে দেয় না, ব্লাড অর সাইটোপ্লাজম এই সমস্ত কম্পোনেন্টগুলোকে। তো এইভাবেই দেখো টেম্পারেচারের খুব বাড়া কমা যেটা, সেটাকে অনেক অ্যানিম্যালই কিন্তু সেই এনভায়রনমেন্টের মানে সেই বাড়া কমার সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারে। ঠিক সেরকমই সেকেন্ড আরেকটা টাইপের রেগুলেশনের ব্যাপার আছে, যেটাকে বলা হয় অসমো রেগুলেশন, মানে হচ্ছে দেহের মধ্যে জলের ভারসাম্য বজায় রাখা। কারণ আমরা জানি যে অনেক সময় অ্যাকচুয়ালি মানে ধরো ফ্রেশ ওয়াটার কোনো মাছকে যদি সমুদ্রের জলেতে গিয়ে ফেলে দিই, তাহলে তার বডির রেসপেক্টে বাইরের ঘনত্ব যেহেতু বেশি, সেই জন্য রুই মাছকে যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, তাহলে রুই মাছের দেহ থেকে জল বেরিয়ে চলে যাবে, যার জন্য ওরা ডিহাইড্রেট করে শুকিয়ে মারা যাবে।
আবার যদি সমুদ্রের জল থেকে একটা কোনো হাঙরকে নিয়ে এসে পুকুরের জলেতে ফেলে দেওয়া হয়, তাহলে আবার কি হবে যে তার বডিতে এক্সেসিভ ওয়াটার ঢুকে যাবে অসমোসিসের কারণে, এবং ওর সেলগুলো কিন্তু জল ভর্তি হয়ে বাস্ট হয়ে যাবে এবং সে মারা যাবে। কিন্তু দেখো কিছু মাছ এমন আছে যে মাছ কিন্তু এই ধরনের এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এবার দেখবে কিছু মাছ আছে, যেমন ধরো অ্যাকচুয়ালি ইল মাছের কথা যদি আমরা বলি, তাহলে ইল মাছের ক্ষেত্রে যে ব্যাপারটা, যে তারা কিন্তু অ্যাকচুয়ালি ফ্রেশ ওয়াটার ফিশ, ফ্রেশ ওয়াটারে থাকে, কিন্তু ডিম পাড়ার জন্য এরা কিন্তু অ্যাকচুয়ালি সমুদ্রে যায়, সমুদ্রে গিয়ে ডিম পাড়ে এবং সেখান থেকে ম্যাচিওর হওয়ার পর আবার তারা ফ্রেশ ওয়াটারে ফিরে আসে। আবার রুই মাছের ক্ষেত্রে বা সালমন মাছের ক্ষেত্রে এরা অ্যাকচুয়ালি কিন্তু দেখো সমুদ্রের জলের মাছ, কিন্তু ডিম পাড়ার জন্য এরা আসছে যেটা, সেটা হচ্ছে ফ্রেশ ওয়াটারে। তাহলে ইল মাছ অ্যাকচুয়ালি দেখো তারা কিন্তু ফ্রেশ ওয়াটার বা নদীর মাছ, ডিম পাড়ার জন্য সমুদ্রে যাচ্ছে। আর এরা হচ্ছে যেটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সমুদ্রের মাছ কিন্তু ডিম পাড়ার জন্য নদীতে আসছে। তো সেই জন্য এই মাছগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে ক্যাটাড্রোমাস মাছ, অ্যানাড্রোমাস মাছ। অ্যানাড্রোমাস মাছ মানে হচ্ছে ইলিশ মাছ, মানে যেটা সমুদ্রে থাকে ডিম পাড়তে নদীতে আসে, সেটা হচ্ছে অ্যানাড্রোমাস মাছ। এবার দেখো আবার ইল মাছ নদীতে থাকে ডিম পাড়তে যায় যেটা, সেটা হচ্ছে সমুদ্রে, সেটাকে অ্যাকচুয়ালি বলছে ক্যাটাড্রোমাস মাছ। এবার ন্যাচারালি দেখো যখন ইলিশ মাছ ফ্রেশ ওয়াটারেতে ডিম পাড়ার জন্য আসছে, তখন মুশকিলটা কি হবে, সে সমুদ্রের মাছ ফ্রেশ ওয়াটারেতে এলো, তাহলে স্বাভাবিকভাবেই দেখো ওর বডির ভেতরে জল ঢুকবে বেশি। তাহলে ও যদি ওই এনভায়রনমেন্টে সার্ভাইভ করতে যায়, তাহলে ওকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওকে জল খেতে হবে কম, মানে ওর খাবারের মধ্যে দিয়ে যাতে জল কম ঢোকে সেটা চেষ্টা করতে হবে। আর কিডনি দিয়ে প্রচুর পরিমাণ জল দেহের বাইরেতে ওকে কিন্তু বার করে দিতে হবে। আর অন্যদিকে দেখো যখনই দেখো ইল মাছ সে সমুদ্রের জলেতে যাবে, তার যেটা মুশকিল হবে, তার বডি থেকে ন্যাচারাল ওয়েতেই প্রচুর জল বেরোতে থাকবে। তাহলে তাকে সার্ভাইভ করার জন্য ওখানে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল ওখানে খেতে হবে এবং তার সাথে সাথে ওই জলের মধ্যে যে সল্ট যেগুলো রয়েছে, সেই এক্সেসিভ সল্টগুলোকে গিলসের মধ্যে সল্ট গ্ল্যান্ডের থ্রু দিয়ে সেগুলোকে বার করে দিতে হবে। এবং কিডনি দিয়ে যে জলটা অ্যাকচুয়ালি বেরোবে, যে ইউরিনটা বেরোবে, সেই ইউরিনটা খুব কনসেন্ট্রেটেড হবে এবং ওখান দিয়ে জল যাতে না বেরোয় বা খুব মিনিমাম অ্যামাউন্ট বেরোয় সেই দিকেই খেয়াল রাখতে হবে। কারণ তার ক্ষেত্রে কি হচ্ছে যে তার ক্ষেত্রে জল বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, তো তাকে জল সঞ্চয় করতে হবে। তো এই ব্যাপারগুলো দেখো এখানেতে কাজ করে। তো এবার দেখো তাহলে যখনই একটা মানে কিছু মাছ আছে, তাহলে দেখো ইল মাছ বা ইলিশ মাছ এদের মধ্যে স্পেসিফিক কিছু অ্যাডাপ্টেশন আছে। এবার যেমন দেখো ইল মাছের অ্যাডাপ্টেশনটাকে বলা হয় মানে হাইপো অসমোরেগুলেশন, আর ইলিশ মাছেরটাকে বলা হয় হাইপার অসমোরেগুলেশন। এবার এরা যেহেতু দেখো এই সমস্ত জলের যে তারতম্য, জলের কনসেন্ট্রেশনের তারতম্য এরা সহ্য করতে পারছে, তো সেই জন্যই এরা মাইগ্রেশন বা পরিযান এটা দেখাচ্ছে। তো যারা অ্যাকচুয়ালি এটা সহ্য করতে পারে, জলের তারতম্য সহ্য করতে পারে, তাদেরকে বলা হয় ইউরি হ্যালাই। আর যারা এই তারতম্য সহ্য করতে পারে না, যেমন ধরো রুই মাছ এটা পারবে না, আবার হাঙর এটা পারবে না, তো তাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে স্টেনো হ্যালাই। তো এই হিসেবেই দেখো বলা হয় যে যাদের অ্যাকচুয়ালি দেখা যায় যে তারা জলের এই যে তারতম্য, এরা যেটা যারা অ্যাকচুয়ালি সহ্য করতে পারবে না, তাদেরকে বলা হয় যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো যে যারা সহ্য করতে পারে না তাদেরকে বলে যেটা, সেটা হচ্ছে অসমো কনফর্মার। আর যারা এই জলের ঘনত্বের তারতম্য সহ্য করতে পারে, মানে তারা বাইরের পরিবেশ যাই থাকুক নিজের দেহের একটা ওয়াটারের পার্সেন্টেজ সবসময় ফিক্সড রাখতে পারে, তো তাদেরকে বলা হয় যেটা, সেটা হচ্ছে অসমো রেগুলেটর। যারা অসমো রেগুলেটর হয় তারাই অ্যাকচুয়ালি কিন্তু সমুদ্রের জল থেকে মিঠে জলের দিকে বা মিঠে জল থেকে সমুদ্রের জলের দিকে আসতে পারে। কিন্তু যারা অসমো কনফর্মার হয় তারা কিন্তু যেহেতু তাদের বডির অ্যাকচুয়ালি ওয়াটারের পার্সেন্টেজ যেই সমুদ্রের জল বা মিঠে জল যাচ্ছে চেঞ্জ করছে, সুতরাং তারা কিন্তু কখনোই সার্ভাইভ করতে পারে না। তো সেই জন্য অসমো রেগুলেটর যারা, তারা কিন্তু এই জলের যে লবণ ঘনত্বের তারতম্য তারা সহ্য করতে পারে, আর অসমো কনফার্মাররা তারা কিন্তু কখনোই পারে না। তার মানে বুঝতেই পারছো অসমো রেগুলেটর যারা, তারাই হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু ইউরি হ্যালাই, এবং তারাই হচ্ছে এই ক্যাটাড্রোমাস এবং অ্যানাড্রোমাস মাছ। আর যারা দেখো অ্যাকচুয়ালি মানে অসমো কনফার্মার, তারাই হচ্ছে কিন্তু স্টেনো হ্যালাইন, মানেই হচ্ছে যে যারা জলের মানে জলের ঘনত্বের তারতম্য সহ্য করতে পারছে না, মানে রুই মাছ বা হাঙর মাছের কথা যেটা আমরা বললাম, হাঙরের ক্ষেত্রে যেটা বললাম সেইগুলোর ক্ষেত্রে এটা বলছে। তাহলে দেখো এটা হচ্ছে অসমো রেগুলেশন, দেহের মধ্যে জলের যে ভারসাম্য রক্ষা, সেই রক্ষার ব্যাপারটা এখানে বলা হচ্ছে। এবার বিভিন্ন জীব তাদের যে এক্সক্রিয়েটরি অর্গান, রেচন অঙ্গ, আমাদের ক্ষেত্রেও যে কিডনি বৃক্ক যেটা রয়েছে সেটাই আমাদের রেচন অঙ্গ, সেইটাই কিন্তু আমাদের অসমো রেগুলেশনে হেল্প করে।
তো বিভিন্ন জীবের ক্ষেত্রে যেমন প্ল্যানেরিয়া মানে হচ্ছে ফিতাকৃমি। তো প্ল্যানেরিয়া বা টেপওয়ার্ম এদের ক্ষেত্রে দেখা যায় এদের এক্সক্রিটেড অর্গান হচ্ছে ফ্লেম সেল, এইটাই এদের অসমোরেগুলেশনে হেল্প করে। অন্যদিকে দেখা যায় বিভিন্ন মাছের ক্ষেত্রে দেখো তাদের গিলস আছে, কিডনি আছে, ক্লোরাইড সেল আছে, যেগুলো অ্যাকচুয়ালি গিলসের ওপরেতেই থাকে। তো সেইগুলো সবের মাধ্যমে এরা কিন্তু ওই কনসেন্ট্রেশনটাকে মেনটেন করতে পারে। রটিফার যেটা রয়েছে, রটিফারের ক্ষেত্রে প্রোটোনেফ্রিডিয়া বলে একটা স্ট্রাকচার থাকে, এটা জলজ অ্যাকোয়াটিক একটা অর্গানিজম, তার মাধ্যমে এরা নিজেদের ওয়াটারের পার্সেন্টেজ দেহের মধ্যে সেটা মেনটেন করে। স্পঞ্জের ক্ষেত্রেও দেখা যায় সেখানে ক্যানেল সিস্টেম আছে, নালিকা তন্ত্র যেটাকে বলা হয়, তার মাধ্যমে এটাকে মেনটেন করে। মানে যার যেটা এক্সক্রিটেটরি অর্গান জানবে সেটাই হচ্ছে তার অসমো রেগুলেশনের জন্য হেল্প করে। যেমন দেখবে অ্যামিবার ক্ষেত্রে বা প্যারামিশিয়ামের ক্ষেত্রে কন্ট্রাক্টাইল ভ্যাকুল যেটাকে বলে সংকোচী গহ্বর, তার মাধ্যমে এটা মেনটেন করে। আবার অন্যদিকে দেখা যায় হাঙরের ক্ষেত্রে তার লিভারের মধ্যেতে অ্যাকচুয়ালি ইউরিয়া বা ট্রাইমিথাইল অ্যামিন অক্সাইড TMAO এগুলো তৈরি হয়। এগুলোর মাধ্যমে এরা কিন্তু নিজেদের দেহের ঘনত্বটাকে বাড়িয়ে রাখে, যার জন্য বাইরের সমুদ্রের ঘনত্বের সাথে দেহের অ্যাকচুয়ালি কোষের যে ঘনত্ব সাইটোপ্লাজমে মোটামুটি সমান হয়। তার জন্য দেহের ভেতর থেকে বাইরেতে জল প্রবেশের খুব একটা ব্যাপার যেটা সেটা থাকে না, এবং এটা কিন্তু সমুদ্রের জলেতে খুব ভালোভাবে থাকতে পারে। এটা ছাড়াও দেখা যায় যেমন দেখো ট্রায়োনিক্স, এটা একটা অ্যাকচুয়ালি মোলাস্কা। এদের ক্ষেত্রে ফ্যারিংস গলবিল যে জায়গাটা থাকে, কিছু সোডিয়াম অ্যাবজর্বিং কিছু গ্ল্যান্ড ওখানে রয়েছে, যার জন্য যেটা থ্রু দিয়ে ওরা বডি মানে বডির মধ্যে ওয়াটারের ব্যালেন্সটাকে মেনটেন করে। অন্যদিকে দেখো নেফ্রিডিয়া হচ্ছে দেখবে কেঁচো, বা এখানে যেটা দিচ্ছে টিউবিফ্লেক্স হচ্ছে অ্যাকচুয়ালি মানে যে অ্যানেলিডা বা যে অঙ্গুরিমাল প্রাণীগুলো সমুদ্রের জলে থাকে তাদেরকে বলা হয়। তো তাদের অ্যাকচুয়ালি এক্সক্রিটরি অর্গান হচ্ছে নেফ্রিডিয়া। অন্যদিকে দেখো স্যালামেন্ডার হচ্ছে একটা অ্যাম্ফিবিয়া। তো স্যালামেন্ডার মেনলি খুঁজে পাওয়া যায় নিউজিল্যান্ডে। তো এদের মধ্যেতে NaCl ইউরিয়া এগুলো বডির মধ্যে প্রোডাকশন হয়, সেইগুলো থ্রু দিয়ে ওরা বডির ওয়াটার ব্যালেন্স মেনটেন করে। ইনসেক্টের ক্ষেত্রে দেখা যায় ম্যালপিজিয়ান টিউবিউল এদের এক্সক্রিটরি অর্গান, বা রেকটাল গ্ল্যান্ড থাকে, সেখানে রেকটাল ফ্লুইড যেটা থাকে সেইটার থ্রু দিয়ে ওরা কিন্তু বডির ওয়াটার ব্যালেন্স মেনটেন করে। এটা ছাড়াও দেখা যায় যে তোমার অ্যাকচুয়ালি যে পাখি যেগুলো সমুদ্রের কাছে থাকে, যেমন এই অ্যাকচুয়ালি সিগাল, এটা হচ্ছে তোমার সমুদ্রের ধারেতে এই পাখিগুলোকে প্রচুর পাওয়া যায়। বা দেখবে যে আমরা যে অ্যাকচুয়ালি কচ্ছপের কথা বলি, এদের দেহের মধ্যে ন্যাজাল গ্ল্যান্ড থাকে বা ন্যাজাল সল্ট গ্ল্যান্ড থাকে, যেগুলো দিয়ে ওরা কি করে ব্লাড থেকে এক্সেসিভ যে সল্টগুলো বডির মধ্যে ঢুকেছে সেগুলোকে স্টোর করে রাখে, এবং একটা সার্টেন টাইম বাদে সেখান থেকে কিছু ডাক্টস আছে, সেই ডাক্টসের থ্রু দিয়ে ওরা কিন্তু ওই মানে এক্সেসিভ সল্ট যেগুলো সেগুলোকে ড্রপলেট ফর্মে বডি থেকে বার করে দেয়। তাহলে দেখো যে মানে ওয়াটার ব্যালেন্সকে মেনটেন করার জন্য এক একজন এক একভাবে তারা কিন্তু কাজ করছে। ঠিক সেরকমই আর একটা প্রপার্টি, বিহেভিয়ারাল প্রপার্টি অনেক জীবের ক্ষেত্রে দেখা যায়, যেটা হচ্ছে মাইগ্রেশন। কিছু কিছু জীব দেখা যায় যে কোনো অ্যাডভার্স কন্ডিশনকে কাটিয়ে ওঠার জন্য, যেমন দেখবে আমরা জানি যে আমাদের এখানে সাইবেরিয়া থেকে শীতকালেতে বেশ কিছু পাখি দেখবে আলিপুর চিড়িয়াখানার সংলগ্ন অঞ্চলেতে উড়ে চলে আসে। তো এরা কি করছে যে সেই সময় সাইবেরিয়াতে প্রচণ্ড কম টেম্পারেচার থাকে, এবং এত কম টেম্পারেচার থাকে এই সময় এরা যদি ডিম পারে তাহলে সেই ডিম কিন্তু কখনোই ডেভেলপ করবে না, কারণ ডিম ডেভেলপমেন্টের জন্য মিনিমাম একটা টেম্পারেচার দরকার হয়। সেই জন্যই দেবে ডিমেতে তা দেওয়ার একটা পদ্ধতি পাখিদের মধ্যে আমরা দেখতে পাই। তো সেই জন্য ওরা ডিম পাড়ার জন্য চলে আসে, সেটা হচ্ছে ভারতে, এবং এখানে ডিম পাড়ে নতুন পাখি তৈরি হয়, তারা আবার উড়ে কিন্তু নিজের জায়গায় ফিরে যায়। তো এইরকমই দেখা যায় যে হয় খাদ্যের সন্ধানে বা ডিম পাড়ার উদ্দেশ্যে অথবা শত্রু প্রাণীর হাত থেকে বাঁচার জন্য কিছু কিছু জীব এক জায়গা থেকে অন্য জায়গায় মাইগ্রেট করে। তো এই মাইগ্রেশনের থ্রু দিয়েও দেখো এটা কিন্তু পরিবেশের পরিবর্তনের সাথে নিজেকে অ্যাডজাস্ট করার জন্য বা নিজেকে বাঁচানোর জন্য এরকম প্রপার্টিও কিন্তু বিহেভিয়ারাল অ্যাকচুয়ালি প্রপার্টিও জীবের মধ্যে দেখা যায়। এবং সেরকমই একটা প্রপার্টি হচ্ছে মাইগ্রেশন, যেটা অ্যাকচুয়ালি দেখা যায় যে বার্ড মাইগ্রেশন, সেটা একটা রেগুলার সিজনাল মুভমেন্ট আমরা পাখির মধ্যে দেখি। এবার মাইগ্রেশনের বিভিন্ন টাইপ হয়। একটা হচ্ছে লোকাল মাইগ্রেশন, যেটা রেগুলার বেসিসই পাখিরা দেখা যায় যে খাবারের জন্য একটা গাছ থেকে অন্য গাছে গিয়ে থাকতে শুরু করছে কিছুদিনের জন্য, বা হয়তো কোনো শত্রু প্রাণীর হাত থেকে বাঁচার জন্য একটা গাছ থেকে অন্য গাছে যাচ্ছে, বা ডিম পাড়ার জন্য অন্য কোনো গাছেতে সে হয়তো শিফট হলো। এই ধরনের মাইগ্রেশনকে বলছে লোকাল মাইগ্রেশন, কারণ এটা স্থানীয় অঞ্চলেই অন্য খালি গাছেতে যাচ্ছে। এবার কোনো কোনো সময় দেখা যায় পাখিদের ক্ষেত্রে খাবারের সন্ধানে তারা রেগুলার বেসিসে একটা রাস্তা হয়তো রোজ সকালবেলা উড়ছে, আমরা দেখি যে পাখিগুলো রোজ সকালবেলা তার বাসা থেকে উড়ে অন্য জায়গায় খাবার সংগ্রহের জন্য যায়, এবং রাত্রেবেলা আবার সেই বাসাতে কিন্তু ফিরে আসে। তো এই ধরনের মাইগ্রেশনকে বলা হয় ডেলি মাইগ্রেশন।
অন্যদিকে সিজনাল মাইগ্রেশন, যে নির্দিষ্ট একটা সিজনে দূরে কোথাও একটা যায়, যেমন দেখো শীতকালেই সাইবেরিয়া থেকে পাখিগুলো উড়ে কিন্তু আমাদের আলিপুর চিড়িয়াখানা সংলগ্ন অঞ্চলেতে আসছে। তাহলে এই ধরনের মাইগ্রেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি কি সিজনাল মাইগ্রেশন, যে একটা নির্দিষ্ট সময়ে বছরের হয়। সাইক্লিক্যাল মাইগ্রেশন যেটা বলা হয়, যে যদি দেখা যায় যে মাইগ্রেশন যেটা হচ্ছে সেটা সাইক্লিক্যাল ম্যানারে হচ্ছে, ধরো 2-3টে জায়গা হয়তো তারা যায় এবং বছরের মধ্যে হয়তো গ্রীষ্মকালে হয়তো এ বলে একটা লোকেশন থেকে বি বলে লোকেশনে গেল, তারপর হয়তো বর্ষাকালের শেষের দিকে হয়তো বি বলে এরিয়াটা থেকে উড়ে গিয়ে সি বলে এরিয়াতে গেল। আবার হয়তো দেখা যাচ্ছে যে শীতকালেতে সে হয়তো অ্যাকচুয়ালি মানে সি রিজিয়নটা থেকে হয়তো ডি এতে উড়ে এলো এবং শীতের শেষের দিকে আবার হয়তো সে দেখা গেল সি থেকে পুনরায় এ তে উড়ে এলো। এরকম 2-3 জায়গার মধ্যে যদি ঘোরাঘুরি করে তখন সেই ধরনের মাইগ্রেশনকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে সাইক্লিক্যাল মাইগ্রেশন। এটা বিভিন্ন জোনাকার ক্ষেত্রে, বিভিন্ন রকমের পাখির ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। মাইগ্রেশন পাখিরাও দেখায়, মাছও দেখায়। আবার দেখা যায় যে কিছু বড় আকৃতির ম্যামেলস যেগুলো রয়েছে, যেমন আফ্রিকাতে দেখা যায় যে খাবারের জন্য দ্য গ্রেট মাইগ্রেশন বলে একটা মাইগ্রেশন হয়, যেখানে জঙ্গলের প্রত্যেকটা জীবই কিন্তু অংশগ্রহণ করে এবং তারা খাবারের জন্য একদিক থেকে অন্যদিকে যায়। এবার পার্সিয়াল মাইগ্রেশন মানে সব জীব যাচ্ছে না, কিছু পার্সেন্টেজ জীব তারা হয়তো যাচ্ছে, যারা হয়তো খুব বয়স্ক হয়ে গেছে যে পাখিগুলো, তারা মাইগ্রেশনে যাচ্ছে না, কারণ মাইগ্রেশনে যেহেতু প্রচুর শক্তি লাগে অনেকেই মারা যায় মাইগ্রেশনের পথে। তো ন্যাচারালি মানে সাইবেরিয়া থেকেও যে পাখিগুলো আসে, যখন ভারত থেকে উড়ে সাইবেরিয়া যায়, যাওয়ার পথেতেও অনেক পাখি কিন্তু মারা যায়। তো যদি দেখা যায় আংশিক কিছু পাখি উড়ে হয়তো মাইগ্রেশন করছে, তখন সেই ধরনের মাইগ্রেশনকে বলা হয় পার্সিয়াল মাইগ্রেশন। আর কোনো কোনো সময় কিছু কিছু পাখি অ্যাকচুয়ালি পালক, প্রত্যেক বছরই দেখা যায় পাখির মধ্যে পুরনো পালকগুলো নষ্ট হয়ে যায় এবং একটা সময় বছরে একটা সময় তাদের নতুন পালক তৈরি হয়। এবার সেই সময় তাদের কিন্তু ওড়ার ক্ষমতা থাকে না, সেই জন্য দেখা যায় যে অনেক সময় পাখিরা যখন ওদের পালকগুলো নষ্ট হতে শুরু করে, তখন যেখানে তাদের বসবাসস্থল সেখান থেকে অন্য জায়গায় গিয়ে তারা পালকগুলোকে সব ঝরিয়ে ফেলে এবং সেখানে নতুন পালক ডেভেলপমেন্ট হওয়ার পর আবার তারা নিজের বসবাসস্থলে ফিরে আসে। এটাও করার পিছনে দুটো কারণ, একটা হচ্ছে পালক যেহেতু অর্গ্যানিক মেটেরিয়াল, সেই জন্য ওটা যদি যেখানে ওরা আছে সেখানেই যদি ফেলে তাহলে মুশকিল হচ্ছে, সেখানেতে দেখো আস্তে আস্তে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস এসে ওগুলোকে যখন নষ্ট করবে বা পচাবে, তাহলে যে জায়গা ওরা আছে সেই জায়গাতে দেখো প্রচুর জীবাণুর গ্রোথ হবে, সেটা ক্ষতিকারক ওদের জন্য। আর সেকেন্ড হচ্ছে তখন যেহেতু ওদের ওড়ার ক্ষমতা থাকে না, সেই জন্য হঠাৎ করে যদি কোনো শত্রু প্রাণী চলে আসে ওরা কিন্তু নিজেদেরকে বাঁচাতে পারবে না। সেই জন্য একটা কোনো সেফ প্লেস যেটা তাদের বসবাসস্থল থেকে দূরে, তো সেইখানেতে গিয়ে ওরা অ্যাকচুয়ালি পালকগুলোকে নিজের দেহ থেকে খসিয়ে ফেলে এবং নতুন পালক ডেভেলপমেন্ট হওয়ার পর আবার উড়ে আসে। তো এই ধরনের মাইগ্রেশন অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে মোল্ট মাইগ্রেশন। এবার এটা ছাড়াও দেখো ইরেগুলার মাইগ্রেশন, যদি দেখা যায় যে কিছু পাখি তারা মাইগ্রেট করে কিন্তু তাদের নির্দিষ্ট কোনো জায়গা নেই, যে স্পেসিফিক্যালি সাইবেরিয়া থেকে উড়ে এসে ভারতে যে আসছে এরকম কোনো নয়, ইরেগুলার বেসিসে, যে এক বছর হয়তো ভারতে এলো, এক বছর হয়তো চায়নাতে গেল, এক বছর টিবেটে গেল। তো ন্যাচারালি কি হচ্ছে, আলাদা আলাদা জায়গায় যদি চুজ করে তখন সেটাকে বলা হয় ইরেগুলার মাইগ্রেশন। এবার কোনো সময় যদি দেখা যায় যে অ্যাকচুয়ালি হয়তো দেখা গেল যে ট্রপিক্যাল রিজিয়ন থেকে, নিরক্ষীয় অঞ্চল থেকে তারা হয়তো পোলার রিজিয়নের দিকেতে অ্যাকচুয়ালি মুভ করছে, তখন সেগুলোকে বলা হয় ল্যাটিচুডিনাল। আর যদি দেখা যায় যে নিরক্ষীয় অঞ্চলের মধ্যেই ডান দিক বাঁ দিকে যাচ্ছে, তখন সেইটা হচ্ছে লঙ্গিচুডিনাল অ্যাকচুয়ালি মাইগ্রেশন। অ্যাকচুয়ালি ল্যাটিচুডিনাল মাইগ্রেশনটা হয় টেম্পারেচার থেকে বাঁচার জন্য, আর লঙ্গিচুডিনাল যেটা হয় সেটা হচ্ছে যে শত্রু প্রাণীর থেকে বাঁচার জন্য এই ধরনের মাইগ্রেশন দেখায়। আর অল্টিটিউডিনাল মাইগ্রেশন হচ্ছে হয়তো পাখিগুলো যখন শীতকাল হয় তখন নিচের দিকে থাকে, কারণ ওপরের অনেকটা বরফ জমে যায়। যখনই গ্রীষ্মকাল হয় উপরের বরফগুলো যেই গলতে শুরু করে, তারা আবার গ্রীষ্মকালেতে ওপরের দিকে পাহাড়ের ওপরের দিকে গিয়ে থাকে। আবার যখন শীতকাল হয় তখন ওরা আবার পাহাড়ের উপর থেকে নিচের দিকের গাছেতে এসে থাকতে শুরু করে। তো এক্ষেত্রে দেখো সে কিন্তু স্থান ওই একই পাহাড়ে আছে, শুধু পাহাড়ের উচ্চতার কখনো ওপরের দিকে উঠছে কখনো নিচের দিকে নামছে। তো এই ধরনের মাইগ্রেশনকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে অল্টিটিউডিনাল মাইগ্রেশন। এবার মাইগ্রেশনের উপরে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি মানে উইলিয়াম ব্রিস্টার, তারা কিন্তু ব্রিস্টার অ্যাকচুয়ালি 3টে ক্যাটাগরিতে মাইগ্রেশনকে ভাগ করেছিলেন। একটা হচ্ছে নাইট ফ্লায়ার, মানে যে পাখিগুলো যেমন চড়ুই পাখির ক্ষেত্রে এরা রাত্রেবেলাতে মাইগ্রেট করে, রাত্রেবেলাতে ওড়ে, দিনের বেলাতে কিন্তু কোনো একটা জায়গাতে লুকিয়ে বসে থাকে, কারণ যেহেতু আকারে ছোট হয় সেই জন্য, এবং যেহেতু দেখো এদেরকে অন্য মাংসাশী পাখিতে এসে আক্রমণ করতে পারে, সেই জন্য নিজেদেরকে বাঁচানোর জন্য রাতে মাইগ্রেট করে,
দিনের বেলা চুপচাপ বসে থাকে। ডে নাইট ফ্লায়ার হচ্ছে যারা দিন রাত দুবেলাতেই উঠতে পারে আর কি, কিছু হাঁস আছে যেগুলো মাইগ্রেশনের সময় এরকম করে। আর ডে ফ্লায়ার হচ্ছে তারা শুধু দিনের বেলাতেই ওড়ে, এবং এগুলো ম্যাক্সিমামই এই পাখিগুলো হচ্ছে সব মাংসাশী, তাদেরকে অন্য পাখিরা ভয় পায় বলে দিনের বেলাতে উঠতে সুবিধা হয়, সেক্ষেত্রে এর ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা সৃষ্টি হয় না। তো এইরকম ক্যাটাগরাইজ অনেক সময় কিন্তু মাইগ্রেশনের বেসিসে, যে কোন পাখি কখন উঠছে কখন মাইগ্রেট করছে তার বেসিসে এইভাবে কিন্তু আমরা অনেক সময় পাখিগুলো যেটা রয়েছে সেটাকে ক্যাটাগরাইজ করতে পারি। আর কিছু কিছু জীবের ক্ষেত্রে তারা যেটা করে সেটা হচ্ছে অ্যাডভার্স কন্ডিশন থেকে বাঁচার জন্য, যেমন দেখা যায় অনেক সময় স্পোরের মতো নিষ্ক্রিয় একটা গঠন তৈরি করে, যেমন ব্যাকটেরিয়া। ধরো কোনো ব্যাকটেরিয়া বা কোনো ক্ষেত্রে কোনো অ্যামিবা যখন জলের মধ্যে থাকে, হয়তো দেখা গেল সেই পুকুরের জলটা শুকিয়ে গেছে, তো নিজেকে সার্ভাইভ করার জন্য তারা যেটা করে স্পোর ফর্মেশনে চলে যায়। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ওটাকে বলা হয় যেটা, সেটা হচ্ছে এন্ডোস্পোর। এবার ওরা কি করে, যখনই জল কমতে থাকে নিজের বডির চারপাশে হার্ড একটা কভারিং তৈরি করে নেয়, যেটা 3টে লেয়ার দিয়ে তৈরি হয়। এবং সেক্ষেত্রে দেখো একদম বাইরে থেকে ভেতরের দিকে যদি আসা হয় সেখানেতে 3টে সেখানে লেয়ার থাকে। এবার সেখানেতে দেখা যায় ওই স্পোরের লেয়ারগুলো যেটা থাকে, সেই স্পোরের লেয়ারের ভেতরে কিছুটা জল স্টোর করে নেয় এবং তার ভেতরে ও কিন্তু সার্ভাইভ করে। এবার যখন বৃষ্টির জল পড়লো, আবার যখনই ওই জলাশয়টার মধ্যে জল বাড়ছে, তখন এই আস্তে আস্তে এই ওপরকার যে কভারিং, যেটা স্পোরের ওপরের যে কভারিং, সেই কভারিং বা সিস্ট যেটাকে অ্যাকচুয়ালি বলা হয়, সেই কভারিংটা আস্তে আস্তে ডিজলভ হয় এবং এরা আবার কিন্তু বাইরে বেরিয়ে চলে আসে। তো এইভাবে যখন নিজেরা নিজেদের চারপাশে হার্ড কভার তৈরি করছে, তখন এই পদ্ধতিটাকে অনেক সময় এন্ডোস্পোর ফর্মেশন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলে। আর যখন অ্যামিবার ক্ষেত্রে হয় সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় এনসিস্টমেন্ট প্রসেস, সে সিস্ট তৈরি করে বা ইনঅ্যাক্টিভ স্টেজেতে ঢুকে যাচ্ছে। অনেক ক্ষেত্রে, অনেক পোকার ক্ষেত্রেও এটা হয়। পতঙ্গদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যখনই পিউপা স্টেজটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে বাইরের এনভায়রনমেন্ট থেকে বাঁচার জন্য, কোনো শত্রু প্রাণীর থেকে বাঁচার জন্য বা অ্যাডভার্স কন্ডিশন থেকে বাঁচার জন্য দেখা যায় এরা কিন্তু পিউপা স্টেজেতে চলে যায়। আবার আমরা দেখি যে কিছু পতঙ্গ ডিম পারে, সেই ডিমটা যতক্ষণ না ফেভারেবল কন্ডিশন পায় ততক্ষণ কিন্তু ডিম হিসেবেই এটা থেকে যায় 1 বছর বা 8 মাস বা 10 মাস। এবার যখন ফেভারেবল কন্ডিশন পাবে তখনই ডিম ফুটে সেখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি লার্ভা যেটা সেটা তৈরি হবে। এবং অ্যাজ ইট ইজ পিউপা যখন ফর্মেশন হয়, অ্যাডভার্স কন্ডিশন থেকে বাঁচার জন্যই পিউপা ফর্মেশন হয়। এবং যখন দেখা যায় যে হ্যাঁ আবার বাইরের এনভায়রনমেন্টটা ফেভারেবল হয়েছে, তখন এরা কিন্তু অ্যাকচুয়ালি পিউপা থেকে ম্যাচিওর স্টেজেতে কনভার্ট হয়ে আস্তে আস্তে ওই পিউপাল কেস যেটা, পিউপার কভারিং যেটা, সেটাকে কেটে ওরা কিন্তু বাইরে বেরিয়ে চলে আসে। তো এইভাবেই কিছু জীবের ক্ষেত্রে দেখা যায় যে অ্যাডভার্স কন্ডিশন থেকে বাঁচানোর জন্য ওরা সাময়িকভাবে নিজের যে বৃদ্ধি, সেই বৃদ্ধি প্রক্রিয়াটাকে অ্যাকচুয়ালি স্টপ করে রেখে দেয়। তো এটা কি বলা হচ্ছে অ্যাকচুয়ালি, দেখো, সাসপেনশন অফ গ্রোথ।